কি ব্যাপার? স্যার, বাইরে একটি লোক দাঁড়িয়ে আছে, সে আপনার সাথে দেখা করতে চায়। ওই অমুকের সঙ্গে আমি অফিসারে কথা বলি, সে সম্বন্ধে বিস্তারিত তথ্য বাইরের নোটিশ করে লেখা আছে, ওকে ওটা পড়তে বলবো। আগে স্যার, ঠিক আছে। কিন্তু স্যার, তিনি কিন্তু মানে ওই অভিভাবক নন। তাহলে ছাত্র? না স্যার, মানে ওই দাঁড়িয়ে আছে স্যার। দাঁড়ি? হ্যাঁ স্যার, দাঁড়িয়ে। তাহলে অভিভাবক নয়, ছাত্র নয়, তাহলে কে? আগে তিনি শুধু আমাকে বললেন যে আপনাকে ওই চিত্ত চঞ্চল নামটি বলতে। কি বললেন? চিত্ত? দেখতে কেমন? হারা গোবা না চালাক চতুর? আগে চালাক বলেই তো মনে হলো স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই স্কুল ইন্সপেক্টর নয়। যা, তাকে পাঠিয়ে। আচ্ছা স্যার। আচ্ছা, এই যে ধরুন, কেমন আছেন স্যার? আমি আপনার জন্য কি করতে পারি? আমি চিত্তচঞ্চল, আমায় চিনতে পারছেন না স্যার? না। হতে পারে আমি বেশ পাল্টে গেছি, তার চলে যান। আপনার ওই স্কুল রেকর্ডসটি প্রমাণ করবে যে আমার এখানে আসার অধিকার আছে। স্কুল কিভাবে? স্যার, দয়া করে আমার কথাটা শুনুন। আমি চিত্তচঞ্চল। নিঃসন্দেহে নিঃসন্দেহে, কিন্তু দাঁড়িয়ে কি হবে? ও, তার মানে আপনি বলতে চাইছেন যে আমার নামটাও আপনার মনে নেই? তা থাকবে কি করে? আমার নামটা ভুলতে পারলেই তো আপনি বাঁচেন নাকি? হ্যাঁ, শুনুন, 18 বছর আগে আমি আপনার এই স্কুলের ছাত্র ছিলাম। ও তাই না? তা তুমি কি চাও? সার্টিফিকেট? ওই 18 বছর আগে যে সার্টিফিকেটটা দিয়েছেন না, সেটা আমি এই পকেটে নিয়ে খুবই সত্য। না না, ওই সার্টিফিকেটের জন্য আমি এখানে আসিনি। তাহলে একজন প্রাক্তন ছাত্র হিসেবে 18 বছর আগে আপনার স্কুলে পড়ার জন্য আমি যে যে টাকা দিয়েছি সেই সব টাকা আমি ফেরত চাই, এবং এখনই চাই। হ্যাঁ? তুমি তোমার 18 বছর আগে দেওয়া টিউশন ফি ফেরত চাও? হ্যাঁ, ঠিক বলেছেন। আমি যদি বড় লোক হতাম তাহলে ওই টাকাটা আমি আপনার কাছেই রাখতে বলতাম, কিন্তু যেহেতু আমার এই পকেট দুটো ফাঁকা পরের মাঠ, তাই আমি টাকাটি আমার চাই। ঠিক বুঝলাম না বাবু। এই নিরেট মাথাটি নিয়ে আপনি হেডমাস্টারি করছেন কি করে মশাই? হ্যাঁ, বলি 18 বছর আগে আমার পড়ার খরচের সব টাকা আমি ফেরত চাই। এবার বুঝতে পেরেছে? কেন এই ফেরত কেন? কারণ যে টাকা আমি দিয়েছি তার যোগ্য মূল্য তো আমি পাইনি। এই সার্টিফিকেটটা বলছে এখান থেকে আমি একটা ডিগ্রি পেয়েছি, একটা শিক্ষা পেয়েছি, কিন্তু না, এখান থেকে আমি কিছুই শিখিনি। তাই ওই টাকাটি আমার ফেরত চাই। কি সাংঘাতিক কথা! এই ধরনের কথা তো আমি আগে কখনো শুনিনি। কি অ্যাবসার্ড আইডিয়া! না, একেবারে একটা আইডিয়া। এটা একটা অত্যন্ত বাস্তব এবং দুর্দান্ত আইডিয়া, যেটা কিন্তু স্যার আমার এই মাথা থেকে বেরোয়নি। এই জন্য অবশ্য আপনারা দেওয়া শিক্ষাকে আমাকে অশেষ ধন্যবাদ জানাতেই হয়। শুনুন, ওই টাকাটি আমার চাই। তাহলে তুমি আমার সঙ্গে মজা করছো, তাই না? মজা? জীবনে এর থেকে বেশি সিরিয়াস আমি আগে কোনোদিন হইনি। শুনুন, যদি আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন বা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি সোজা ওই শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে আপনার নামে নালিশ করে দেবো। আমি বলবো যে আপনারা আমার টাকা নিয়েছেন, আমাকে শেখাননি কিছুই। আপনাদের জন্য আমি জীবনে কিছুই করে উঠতে পারলাম না। তুমি কি করে বুঝলে যে তুমি কিছুই শেখোনি? অন্তত সবাই তাই মনে করে। ধরুন, আমি একটা চাকরি পেলাম তো, সেই চাকরিটা কিন্তু স্যার আমি বেশি দিন রাখতে পারলাম না। চুলোই যাক আমার চাকরি। আপনি এক কাজ করুন, আপনি আপনার ওই স্কুলে সব শিক্ষক মন্ডলীদের ডেকে আমার একটা রি-এক্সামিনেশনের ব্যবস্থা করুন, তাহলেই বুঝবেন আমি কিছুই শিখিনি। কি সাংঘাতিক কথা! কি ভয়ানক! কি দুর্ভাগ্যজনক! তুমি আরো একবার পরীক্ষায় বসতে চাও? হ্যাঁ, ওটা আমার অধিকারের মধ্যে পড়ে।
কি অস্বাভাবিক ঘটনা! আমাকে স্টাফের সঙ্গে কথা বলতে হবে, স্টাফ কাউন্সিলের মিটিং ডাকতে হবে, সেক্রেটারি সাহেবকে আলোচনা করতে হবে। বাবা চিত্ত চঞ্চল, তুমি ততক্ষণ ওই ওয়েটিং রুমে ওয়েট করো। হ্যাঁ, চিত্ত চঞ্চলকে ওয়েটিং রুমে নিয়ে যাও। যাও। আরে দাঁড়াও ভাই, ওই আপনি যা মিটিং ফিটিং যা করার ওই তাড়াতাড়ি করুন। ওই সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। টাকাটা আমার আজই চাই। এই চলো। হ্যালো, কে পার্থবাবু? আরে আমি হেডমাস্টার মশাই বলছি। আরে শুনুন না, স্কুলে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন। আসতে পারবেন না? আরে না, আসতেই হবে। আরে বিষয়টা অতি সাংঘাতিক, আপনি না আসলে বুঝতে পারবেন না। আসছেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আসুন। স্টাফেদের ডাকো, বলো এক অস্বাভাবিক ঘটনা সম্বন্ধে আলোচনা করার জন্য ডাকছি। যাও। আসছি স্যার। হ্যাঁ, আসুন। বসুন। হ্যাঁ, বসুন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এই সকাল সকাল আমাদের কলক কেন স্যার? আছে। আরে বসুন। বিষয়টা তাহলে আলোচনা করি। শিক্ষক মন্ডল, আমি আপনাদের কাছে এক অস্বাভাবিক ঘটনা সম্বন্ধে সবাইকে অবহিত করার জন্য এখানে ডেকে গেছি। ঘটনা অস্বাভাবিক। আমার 30 বছরের শিক্ষকতা জীবনে এমন ঘটনা পূর্বে কখনো ঘটে না, আর ঘটতে পারে তাও আমার স্বপ্নে অতীত। একজন প্রাক্তন ছাত্র, নাম চিত্ত চঞ্চল। সে এমন প্রশ্ন নিয়ে আমার সম্মুখীন হয়েছে যা আমার চিন্তার অতীত। ব্যাপারটা আরেকটু খুলে বলুন স্যার। বলছি। বিষয়টা হচ্ছে, সেই প্রাক্তন ছাত্রটি তার 18 বছর আগে দেওয়া টিউশন ফিজ ফেরত চায়। কেন? কারণ সে কিছুই শেখেনি, কারণ সে কাঁচা। এই অভূতপূর্ব ঘটনা সম্বন্ধে আমি আপনাদের প্রত্যেকের মতামত জানতে ইচ্ছুক। ঘটনা স্বাভাবিক। শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী কোনো একজন ছাত্রকে কোনো এক নির্দিষ্ট সময়ে কোনো একজন শিক্ষক মহাশয় যে নির্দিষ্ট জ্ঞান পরিবেশন করেন তা অন্য এক নির্দিষ্ট সময় পরে বিস্তৃত লুপ্ত হবে। কিন্তু সভ্যতার ইতিহাসে এরকম কিছুই দেখা যায় না। কথিত আছে যে বাবান কিছুই শেখেননি এবং বলেনিও কিছু, এবং তা যদি সত্যি হয়, শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী বাবান কিছুই শেখেননি। শক্তির সংরক্ষণ সূত্র বাবান কিছুই শেখেননি। স্যার, প্রশ্ন হচ্ছে, যে ছেলেটা টাকা ফেরত চাইছে সে কি সরল না চক্রবৃদ্ধি হার সুদে টাকা ফেরত চাইছে? তা এই অদ্ভুত ছাত্রটি বর্তমানে কোথায় অবস্থানরত? সে এখন ওয়েটিং ওয়েট করছে। সে বলেছে সে কিছুই শেখেনি, সেই জন্য সে আরেকবার পরীক্ষায় বসতে চায়। পরীক্ষায় যদি সে ফেল করে, একটা ভয়ঙ্কর অস্বস্তির মধ্যে ফেলে দেবে আমাদের। সুতরাং তাকে ফেল করানো চলবে না। আমার এই প্রস্তাবটা আপনারা মানছেন তো? মাস্টারমশাই, তা তাকে খুব সামান্য ওই মনগুলো প্রশ্ন করুন। আমার পরিকল্পনাটা আপনারা বুঝতে পারছেন? রাজি তো? মনে রাখবেন, আমরা একটা অত্যন্ত চালাক, সৎ, ধূর্ত, শয়তান কিন্তু বেশ বুদ্ধিমান ছেলের পরীক্ষা দিতে চলেছি। সে চাইবে আমাদেরকে বোকা বানাতে। তার টাকাটা
বেরোচ্ছে, আর ঠিক সেই জায়গায় আমাদের তাকে ইস্তিমার করতে হবে। কিভাবে? একে অপরের সহযোগিতার মাধ্যমে। ঠিক ঠিক স্যার, ওই পরীক্ষার্থীকে ফেল করা থেকে নিরস্ত করতে হবেই, কারণ সে ফেল করলেই তো পাস, তাই নয় স্যার? আজ যদি সে ফেল করে টাকা ফেরত পায়, কালকে তার মতন আরো দুজন আসবে টাকা ফেরত চায়। তারপরের দিন আসবে আরো 1000। হ্যাঁ, সবার টিউশন ফিস আমাদের ফেরত দিতে হবে। না না না, সম্ভব না। আমরা তাকে প্রশ্ন করব, সে প্রশ্নের ভুল উত্তর করবে এবং সেই ভুলটাকে আমাদের সঠিক বলে প্রমাণ করে দিতে হবে। রাজি তো? রাজি। কিন্তু ভুল কি ঠিক সেটি কি প্রমাণ করবে? আপনারা যদি অনুমতি দেন, তাহলে সেই দায়িত্ব না হয় আমি নিলাম। ঠিক আছে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। তাহলে আর দেরি কেন স্যার? দেরি কেন? ওই প্রাক্তন ছাত্রটি পরীক্ষা নেওয়া যাক। ওই স্যার প্রাক্তন ছাত্রটিকে তো বুঝিয়ে দিতে হবে যে আমরা মাস্টারমশাইরাও প্রয়োজনে ভীষণ চালাক হতে পারি। যাও, চিত্তচন্দ্রকে পাঠিয়ে দাও। যাও। এই নরকের কীটগুলো কোথা থেকে যাবে? বোঝা বলুন, প্রকারের দল কি? আসে লোফার পেছো। স্যার স্যার স্যার, দয়া করে আপনারা সব একটু বসুন, একটু বসে পড়ুন। আমি একটু দেখি। চঞ্চল, এই মাত্র তুমি আমাদের যে সম্বোধন করলে, তাতে এটা প্রমাণিত যে গোষ্ঠীতান্ত্রিক শিক্ষা তোমার আয়ত্তাধীন, যা আমরা এই প্রতিষ্ঠানে প্রত্যেককে শিক্ষা দিই। সেই মধ্যযুগীয় মানবতাবাদের সময় এখানে শিক্ষক এবং ছাত্রগণ মিলিত হতো একই সঙ্গে, যার ভিত্তি ছিল সাম্য, অর্থাৎ ইকুয়ালিটি। চিত্তচঞ্চল নিজে যেহেতু একজন লোফার, সাম্যকে প্রতিষ্ঠা করতে সেই আমাদেরকেও কথা বলেছে, অর্থাৎ সে আমাদের পূর্ব প্রথাকেই সমর্থন করেছে। আমার বিশ্বাস, আমার এই প্রাক্তন ছাত্রটির ভদ্রতাবোধের পরীক্ষা পুনরায় নেওয়া নিশ্চিত প্রয়োজন। ভদ্রতাবোধের পরীক্ষায় চিত্তচঞ্চল সসম্মানে উত্তীর্ণ। চুলোই যাও তোমরা, যত সব কুমার গোবিন্দের দল। বলি, আমার ওই ভদ্রতা বোধেই তো আমাকে আর পরীক্ষায় পাশ করিয়ে দিচ্ছে না। ঠিক যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই পরীক্ষায় ফেল করিয়ে আমার ফিটা ফেরত দিন তো মশাই। ঠিক তাই ঠিক তাই, তোমার ভদ্রতা বোধ তোমাকে পরীক্ষায় পাশ করাতে পারবে না। তোমার প্রশ্নের উত্তরে যৌক্তিকতাই হবে তোমার পাশে চাবিকাঠি। ঠিক আছে স্যার, দয়া করে দেরি না করে পরীক্ষাটা শুরু করুন, কুমার গোবিন্দের দল। ঠিক আছে ঠিক আছে, মাস্টারমশাই পরীক্ষা শুরু করা যাক। তাহলে ওই প্রথমে ওই ইতিহাস দিয়ে শুরু করা যাক। আসল প্রবলেম তা বাবা চিত্তচঞ্চল, বলুন। বলছি তুমি কি দাঁড়িয়ে পরীক্ষা দেবে, না তোমার জন্য কোনো বসার ব্যবস্থা করবো? না স্যার, ক্ষমা করুন, আমি দাঁড়িয়েই পরীক্ষাটা দেবো। হ্যাঁ, সাবাস, প্রশংসনীয় মহত্ব চিত্তচঞ্চল। স্যার, আপনার সামনে চিত্তচঞ্চল বসবে না, সে দাঁড়িয়েই পরীক্ষা দেবে। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে শারীরিক সক্ষমতা বিষয়ে চিত্তচঞ্চল অসাধারণ। স্যার, আপনাদের কাছে একটা অনুরোধ আছে, এই ফিজিক্যাল এডুকেশনের যিনি মাস্টারমশাই এসেছে, তাকে অনুরোধ করবেন তিনি যেন তার বিভাগে চিত্তচঞ্চলকে সসম্মানে উত্তীর্ণ বলে সার্টিফাই করে। আপনারা সমর্থন করছেন? এবার তো আমাকে আরেকটু সতর্ক হতে হবে। এই লম্ববর্ণ গাধার দল তো আমাকে ফাঁদে ফেলতে চাইছে না, আমাকে আরো সোজা মনোযোগের পরীক্ষায় চিত্তচঞ্চল
পরীক্ষাটা শুরু করবেন কত সব নরকের গেট। এক্ষুনি পরীক্ষা শুরু করছি। এক মিনিট। কেন সব থেকে সোজা প্রশ্নটা আপনার মনে আসছে না, তাই তো? আপনি আপনি চিরকাল ওই নির্বোধেই রয়ে গেলেন। আচ্ছা বাবা চিত্তচঞ্চল, হ্যাঁ, তুমি উত্তর দাও তো, ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? না 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 না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কাকি তুমি, আমি জানি তুমি সঠিক উত্তর জানো। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা পরীক্ষা না প্রহসন? এইগুলো ভাঙটা, এইগুলো ভাঙটা আমার কানের সামনে চিস্তিস করে উত্তর বলে দিচ্ছে। বলি এটা পরীক্ষা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? না 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 না, এই পরীক্ষায় অসতময় অবলম্বন করা সঠিক কাজ নয়। মাস্টার মশাই, আপনি বসুন 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 বসুন। হ্যাঁ, তাও আপনাদের প্রশ্নটা যেন কি ছিল? কি ছিল? হ্যাঁ, ওই 30 বছর ব্যাপী ইউরোপের যুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল, তাই তো? হ্যাঁ ঠিক বাবা, এই প্রশ্নটাই আমি তোমাকে করেছিলাম। ঠিক। উত্তরটা হলো গিয়ে 7 মিটার। হ্যাঁ, 7 মিটার। এই উত্তরটাই আমাকে ওই পরীক্ষায় ফেল করানোর জন্য যথেষ্ট, আর এই ফিজটা ফেরত পাওয়ার জন্য যথেষ্ট। আমার ফিজটা ফেরত দিন। 7 মিটার। 7 মিটার, 7 মিটার। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোমার প্রশ্নের উত্তর যথার্থ। হ্যাঁ, কি বললে? একদম সঠিক উত্তর দিয়েছো। তুমি প্রমাণ করলে যে তোমার চিন্তা পদ্ধতি ভাষা গতানুগতিক নয়, যার ভিত্তি হলো এই অবশ্যই আপনি ঠিক কথা, মানে ওই কোয়ান্টাম তো প্লাঙ্ক, আইনস্টাইন, স্যার আমি কি একটু বুঝি? আইনস্টাইন বলেছে এই সময় অন্যান্য বস্তুর মতোই বাস্তব এবং সেটি পরিমাপযোগ্য। কারণ সেটি ওই পারমাণবিক সংখ্যা দ্বারা গঠিত। এই তার থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে 1 বছর 1 মিটার দ্বারাও সূচিত হতে পারে। সেই হিসাবে ওই 30 বছর ব্যাপী চলা যুদ্ধ 7 মিটার মানে 7 বছরই চলেছে। তার কারণ হলো যে 30 বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল তো মাত্র 12 ঘন্টা। অর্থাৎ ওই 30 বছর কমে গিয়ে দাঁড়ালো 15 বছরে। আর এই 15 বছর তো অবিরাম যুদ্ধ হয়নি, সৈনিকদের খেতে সময় লাগতো 3 ঘন্টা। অর্থাৎ 15 বছর কমে গিয়ে দাঁড়ালো 12 বছরে। আর এই 12 বছর থেকে যদি সৈনিকদের ভাত ঘুম, ইয়ার্কি, ফাজলামি, পেচ্ছাপ, পায়খানা এসবগুলো বাদ দিই, তবে আমাদের পরীক্ষার্থী যে উত্তর দিয়েছে সেই 7 মিটার 7 বছরই সঠিক। তাহলে স্যার এই ইতিহাস বিভাগে আপনারা চিত্তচঞ্চলকে সসম্মানে উত্তীর্ণ বলে ঘোষণা করতেই পারে। মাস্টার মশাই, ইতিহাসের পরীক্ষায় বাবা চিত্তচঞ্চল সসম্মানে উত্তীর্ণ। কিন্তু আমি বলছিলাম কোনো কিন্তু নয়। এবার তাহলে ওই একটা পরীক্ষা শেষ হোক, ইতিহাসের পরীক্ষা শেষ হলো, তাহলে মাত্র এবারে ওই বিজ্ঞানের পরীক্ষা শুরু করা যায়। হ্যাঁ, আসুন আসুন আতঙ্ক বাবু। ও তুমি সেই বুড়ো ভাও না? সত্যি সত্যি খুব নাম মশাই আপনার, আতঙ্ক। ওই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের পেটের চামড়াটা রোবারের মতো টানতে খুব ভালো লাগতো না? ওই তো একটা চোখের মাথা খেয়ে তো পাথরের চোখ বসিয়েছে। ও মনে আছে স্যার, আপনাকে আমরা ওই ক্লাসরুমের পেছন থেকে কি বলে ডাকতাম? কষাই কষাই। মনে আছে একবার আপনি ওই 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 ক্লাসে ঢুকে চেয়ারে বসে কেমন উপকার হয়েছিলেন? কে করেছিল জানেন? এই আমি। ও ওই আঙুল চষার অভ্যাসটা আপনার আমার যায়নি দেখছি। নামান বলছে তোমার এত সাহস! তার থেকে কাজ, আমাকে একটা ওই বেশ জটিল প্রশ্ন করুন দেখি। প্রশ্ন? আচ্ছা চিত্তচঞ্চল বাবু, হ্যাঁ বলুন।
ধরো প্রকাণ্ড একটা দেওয়াল ঘড়ি, তুমি যদি সেই ঘড়ি থেকে দূরে সরে যাও তাহলে ঘড়িটির আকার কি সত্যি সত্যি ছোট হয়ে যাবে, নাকি ওটা তোমার মনের ভ্রম? আচ্ছা, আমি যদি প্রকাণ্ড একটা দেওয়াল ঘড়ি থেকে সত্যি সত্যি দূরে সরে যাই তাহলে দেওয়াল ঘড়ির আকারটা সত্যি সত্যি ছোট হয়ে যাবে, কারণ এক কথায় উত্তর দাও, এক কথা। ও এক কথায়, তাহলে শুনুন, আপনার প্রশ্নের উত্তর হলো আপনি একটি গাধা। হ্যাঁ, আপনি একটি গাধা, এটি হলো আমার প্রশ্নের উত্তর। আমি তো চিন্তা করুন। হ্যাঁ, ঠিকই তো, তোমার উত্তর একেবারেই ঠিক। ঠিকই তো মন্ডলী, উত্তর নিঃসন্দেহে জটিল, কিন্তু এতে বুদ্ধিমত্তার ছাপ আছে। উত্তরটি আমি আপনাদের কাছে সবিস্তারে বর্ণনা ধরুন, আমরা যখন গাধার কথা বলি তখন সর্বদাই লক্ষ্য করি গাধার চাহনি অতি নৈরাশ্যপূর্ণ, দুঃখী দুঃখী, অর্থাৎ হ্যাঁ, বেশ কি বেশ সুন্দর কথাকার। তোমার উত্তর আমি পেয়েছি। তোমার উত্তর 100% ঠিক। গাধার চাউনি এত নৈরাশ্যজনক উদাস কেন? কারণ আমরা সবাই ভ্রান্তি অর্থাৎ ইলুশনের শিকার। এই সেই ভ্রান্তি যা গাধার অতি প্রাচীন প্রত্যক্ষ অনুভূতিকে প্রভাবিত করতে পারে। অবশ্যই অনুভূতির ভ্রান্তি। আমরা সবাই গাধা, এই যে ধরুন গাধার চাহনি এত নৈরাশ্যজনক উদাস কেন? কারণ আমরা সবাই ইলুশনের শিকার। এই সেই ভ্রান্তি যা গাধার অতি প্রাচীন প্রত্যক্ষ অনুভূতিকে প্রভাবিত করতে পারে। অবশ্যই অনুভূতির ভ্রান্তি, অর্থাৎ এটা চোখের ভ্রান্তি ছাড়া কিছুই নয়। গাধা মানুষের মতোই কোনো বস্তু থেকে দূরে সরে গেলে সে ভাবে বস্তুটির আকার সত্যি সত্যি ছোট হয়ে গেছে। পরীক্ষার্থী তার সুচতুর উত্তরের সাহায্যে আমাদের মনোযোগ এমন এক জন্তুর প্রতি আকর্ষণ করেছে যার চেহারা বিষাদময়, অনুভূতি শূন্য। অর্থাৎ উত্তর একেবারেই সঠিক। আমি অনুরোধ করি পরীক্ষার্থীকে বিজ্ঞানী পিএইচডি উপাধিতে ভূষিত করার জন্য দেশের কোনো নাম করা বিশ্ববিদ্যালয়ের কাছে আপনি যেন সুপারিশ করেন। বিজ্ঞানের পরীক্ষায় বাবা চিত্তচঞ্চল উত্তীর্ণ। আর বাস্তব দুটি বিষয়ের পরীক্ষা শেষ হলো, ইতিহাস আর এবার তাহলে ওই পরিবেশের পরীক্ষা শুরু হয়। আসুন আসুন বিশ্ব মুসলমান। আচ্ছা চিত্তচঞ্চল বাবু, বলুন। বাগানে অনেক সময় উপকারী বৃক্ষের মাঝে অজান্তে কিছু বিষ বৃক্ষ বেড়ে ওঠে, আবার কিছু বিছুটি লতাও আছে আছে। যাদের ছুঁড়েই মানুষের শরীর চালায়। পরে এমন কিছু বিষাক্ত পদার্থ আছে যারা আমাদের পরিবেশকে ক্রমাগত দূষিত করে তুলছে। আবার এমন কিছু বিচ্ছু ছাত্র আছে যারা বিদ্যালয়কে ও সুস্বাগতম বিশ্ব তুষণ বাবু। আপনি সেই ইনিয়ে বিনিয়ে ধান গাইতে শিবের গিরেন গাইতে সেই মালতি না? আপনি তো মশাই পরিবেশ পড়াতে পড়াতে বেদ, বাইবেল, ডাক ক্যাপিটাল কিছুই বাদ দিতেন। আপনি তো মশাই সব জানতা চোখে আঙুল দান। প্রশ্নটা করুন। আরে করছি। আচ্ছা বাবা চিত্তচঞ্চল, দেখি এই পরিবেশের পক্ষে একটি বিষাক্ত পদার্থের নাম ডাইহাইড্রোজেন মনোক্সাইড। মানে
হ্যাঁ, ঠিক তাই। বিটন বিষ্ণু জল দাও। না স্যার, আমি সে কথা বলছি না। বলছি ডাই হাইড্রোজেন মনোক্সাইড মানে হচ্ছে জল। হ্যাঁ, ঠিক তাই। ওই পরিবেশের পক্ষে একটি বিষাক্ত পদার্থ হলো জল। হ্যাঁ? জল একটি বিষাক্ত পদার্থ। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তোমার উত্তর একেবারেই সঠিক। তার মানে মানে বিশাল এই ধরো গ্যাসীয় অবস্থায় জল শরীরের চামড়া পুড়িয়ে দিতে পারে। ধাতুর ক্ষয় ও লোহায় মরচে পড়ার জন্য জল দেয়। আবার ওই জলবাহিত রোগ যেমন ধরো কলেরা, ডায়রিয়া, প্রতি বছর অগণিত মানুষ মারা যায়। তাছাড়া অধিক মাত্রায় জল পেটে গেলে বারে বারে প্রস্রাব ও উদরক্রিয়া হয়। আবার লাঞ্চে জল জমলে রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্যা জলের পড়ে ভেসে গিয়ে প্রতি বছর অসংখ্য গাছপালা মানুষের জীবন দেয়। তাই বাবা চিত্ত সঞ্চয় উপসংহারে বলা যেতেই পারে যে জলের এক নাম অমৃত হলেও আরেক নাম কিন্তু বিষ। আপনার কাছে আমার অনুরোধ, আমাদের ওই চিত্ত চঞ্চলকে পরিবেশের পক্ষে সসম্মানে উত্তীর্ণ করা। বাবা চিত্ত চঞ্চল, পরিবেশ বিষয়ের পরীক্ষাও তুমি সসম্মানে উত্তীর্ণ। তাহলে মাস্টারমশাইগণ, আত্মবাবু, তিনটি বিষয়ের পরীক্ষা শেষ হলো। ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ। এবার শুধু ওই অঙ্কের পরীক্ষা। এই অঙ্কের পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে রি-এক্সামিনেশনও তুমি পাস করে যাবে। সেক্ষেত্রে আমরা আমাদের নিরাপদ বলে মনে করব। আসুন আসুন জবাব সম্ভব বলুন, প্রশ্ন করুন। না, এবার আমাকে আরেকটু সতর্ক হতে হবে। নমস্কার নমস্কার, জবা কুসুম বাবু ওরফে কঞ্জিকা সেবী বুড়ো ভাম। অঙ্ক অঙ্ক ওই অঙ্কের ব্যাপারে দুটো চারটে কথা আমি আগেই আপনাকে বলে রাখছি, মন দিয়ে শুনুন। এই 2 আর 2 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 5 যোগ করলে 555 হয়, 5 এর সাথে 5 গুণ করলে আপনার ওই হলুদ হলুদ 32 মাটির দাঁত হয়, আর 5 কে 5 দিয়ে ভাগ করলে আপনার নরকে যাবার 1111টা সিঁড়ি হয়। অঙ্ক অঙ্ক করার চেষ্টা জান না মনে করলাম অঙ্ক। বুড়ো ফাম কোথাকার। চঞ্চল, অঙ্কের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তুমি হাসি ঠাট্টা পারো না বাবা চিত্ত চঞ্চল। আমি তোমাকে দুটো প্রশ্ন, একটা অত্যন্ত সহজ হলেও আরেকটা কিন্তু বেশ জটিল। আপনার মনে আছে আপনার এই রোগা হাড়ের দিক ঘিরে জেরক্স মার্কা চেহারাটা আমি কি সুন্দর ব্ল্যাকবোর্ডে আঁকতাম? চিত্ত চঞ্চল, এটা অঙ্কের পরীক্ষা না হয়ে যদি তুমি ড্রয়িংয়ের পরীক্ষা হতো তাহলে আমাদের চেহারা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করবার জন্য তোমাকে আমি 180 নম্বরে দিতাম। কিন্তু এটা তো অঙ্কের পরীক্ষা, এখানে কল্পনার কোনো দাম নেই, বাস্তবের দাম বেশি। তাই মাস্টারমশাইরা চিত্ত চঞ্চলকে আমি সাবাস বাহবা কিছুই জানাতে পারলাম। তুমি আমার প্রশ্নটা শোনো। বলুন। ধরো আলোর গতিবেগ যদি x কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং তোমার ওই অবস্থান থেকে ওই দূরে লুপ্থক নক্ষত্রের দূরত্ব y কিলোমিটার হয়, তবে 109 বাহু বিশিষ্ট একটি বহুভুজ যার পরিসীমা একজন রেল কর্মচারী কোমরে পকেটের সমান, যে কর্মচারীর স্ত্রী একজন হালকা অস্ত্রে সজ্জিত অশ্বারোহী সৈন্য দলের সার্জেন্ট মেজরের সাথে পরক্রিয়া করে তার স্বামীকে প্রতারণা করেছে, তার পরিধি কত? আপনি কি করছেন মশাই? ওনাকে বাধা দেবেন না। জবাব বাবু, এই মাত্র আপনি আমাকে যে প্রশ্নটি করলেন সেটি আরেকবার বলবেন। না না
হয় তুমি মনোযোগী হও, হয় অমনোযোগী হয় উত্তর দাও, ফেল করো, আমি প্রশ্ন আর করবো না। উত্তর আমি অবশ্যই দেবো, উত্তর আমি অবশ্যই দেবো, উত্তর দেবো, উত্তর হলো গিয়ে 2633 লিটার। বলো না এই তোমার উত্তর ভুল। সঠিক উত্তর 2616 লিটার। আমার পরীক্ষায় তুমি পাস করতে পারলে না চিত্তচঞ্চল, তুমি আমি ফেল করেছি স্যার, আমি ফেল করে গেছি, আমার টিউশন ফিসটা ফেরত দিয়ে দিন স্যার, আমি ফেল করে গেছি, দেন স্যার। চমাকুসুম বাবু শেষ পর্যন্ত ওই তীরে এসে তরিটা ডুবিয়ে দিলেন মশাই। আমি দুঃখিত স্যার, আমি জানি পরীক্ষার্থীর ভুল খুব সামান্য, কিন্তু ভুল তো ভুলই স্যার। ও স্যার, দেরি করছেন কেন? আমার ফিসটা দিয়ে দিন না স্যার। আমার মনে হয় স্যার চিত্তচঞ্চলের দাবি যথেষ্ট যুক্তিযুক্ত, তার ফিস ফেরত দিয়ে দাও। আপনি কি এটাই চেয়েছিলেন মশাই? স্যার আমাদের স্কুলের একটা সুনাম আছে, সেই সুনাম পূর্ণ হয় এমন কোনো কাজ করা আমাদের উচিত হবে না স্যার। তা বাবা চিত্তচঞ্চল, তোমার প্রাপ্য ফিস কত বাবা? স্যার 18 বছর আগের ফিস, একটু তো হিসেব করে বলতে হবে। ওই আপনার পকেটের কলম কি আর কাগজ যদি একটু দিতেন স্যার। কলম কাগজ দিতে হবে? ঠিক আছে, করো হিসেব করো, হিসেব হিসেব করো। আমি এই স্কুলে মোটামুটি 6 বছর পড়েছি। হ্যাঁ, তার প্রথম 3 বছর 3 মাস অন্তর ফিস ছিল 13 টাকা 65 পয়সা, অর্থাৎ 1 বছরে দাঁড়ায় 19,54 টাকা 60 পয়সা। পরের 3 বছর 6 মাসে ফিস ছিল 75 টাকা, মানে বছরে 3 বছরে 225 টাকা। তাহলে মোট পাওনা গিয়ে দাঁড়ালো টাকা করে নিয়ে বাবা, টাকা বলে কথা 163 টাকা 80 পয়সা যোগ 225 টাকা, 80 5 আর 3 8 2 6 8 1 2 3 380 টাকা 80 পয়সা। স্যার ওই 379 টাকা 80 পয়সা দিন ফেরত। স্যার মিলে গেছে, মিলে গেছে, তোমার ক্যালকুলেশন একেবারে মিলে গেছে, একেবারে সঠিক। স্যার ওই আমার ক্যালকুলেশনের উপর একবারে নির্ভয়ে বিশ্বাস করতে পারেন, আমার ক্যালকুলেশন কোনোদিন ভুল হয়নি, সব দিন নির্ভুল। অবশ্যই অবশ্যই এই তোমার ক্যালকুলেশন একেবারে পুরো মিলে গেছে। আমি আপ্লুত, আমি তোমাকে অভিনন্দন জানাই চিত্তচঞ্চল, আমি তোমাকে অভিনন্দন জানাই চিত্তচঞ্চল। এটাই ছিল আমার দ্বিতীয় প্রশ্ন। এতক্ষণ ধরে তুমি যে যোগ বিয়োগ করলে, এই হিসেবের অঙ্কটাই ছিল আমার দ্বিতীয় প্রশ্ন এবং শক্ত প্রশ্ন। আচ্ছা, আমি সার্টিফাই করছি অঙ্কের বিষয়ে চিত্তচঞ্চল বাজি মাত করেছে। আমার প্রথম প্রশ্ন যেটি তুলনায় ছিল, তার উত্তর সহজ উত্তরে, সঠিক উত্তরে কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও যেটি জটিল প্রশ্ন ছিল তার উত্তর অঙ্কের ভাষায় বলতে পারি 100% সঠিক। এতে কোনো সন্দেহ নেই চিত্তচঞ্চল অঙ্কের জাহাজ, ম্যাথমেটিক্যাল জিনিয়াস। চালাকি করে আমাকে পরীক্ষায় পাস করিয়ে দিলে, যত সব আহাম্মকের দল। তাহলে আমি পরীক্ষার ফল ঘোষণা করছি। পরীক্ষার্থী প্রত্যেকটি বিষয়ে সসম্মানে উত্তীর্ণ।
এর থেকে প্রমাণ হয়, আমার স্কুল থেকে সে যে শিক্ষা পেয়েছে তা যথার্থ এবং সঠিক, সে সার্টিফিকেট পেয়েছে সেটাও তার কার্যকরী। অজিত চঞ্চল, তোমাকে আমাদের স্কুলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। আর মাস্টারমশাইগণ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি হাত ধরে বের করে দেওয়ার আগে গুটি গুটি পায়ে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। আমি ছোট তোলা পুরো ভাঙ। আমি মাথা মোটা ষাঁড়। আমি পুরো শকুন। আমাকে চেয়ার থেকে ফেলে দিয়ে আমি সব জানতা বিশ্ব দূষণ দাস, তাই না? বেরোন, এই কিম্ভূত কিরকার চিমটিকে এখান থেকে বের করে দাও। মাস্টারমশাই, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এর থেকে প্রমাণ হয় যে আমার স্কুল থেকে কোনো ছাত্র সহজে ফেল করে না। কি বলে বাবু? একদম ঠিক। আমাদের দ্বিতীয় নাম্বারটি শেষ হলো, এরপর